হ্যালো, আজকে আমি কনস্টিটিউশনের পার্ট 4 নিয়ে কিছু জিনিস বলবো। তো কনস্টিটিউশনের পার্ট 4 মেনলি ডিল করছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস নিয়ে। তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস মানে ডিপিএসপি। তো এটা আসছে কোথা থেকে? এটা আসছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে, উইচ ইজ কপিড বাই দ্য স্প্যানিশ কনস্টিটিউশন। আর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের 36 আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 অবধি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে আছে। তো মেনলি আমরা জানবো যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কী নিয়ে ডিল করছে। এটা ডিল করছে পলিটি এবং গভর্নেন্স নিয়ে, আর এটার কিছু অবজেক্টিভস আছে। তো মেন অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে টু প্রমোট ওয়েলফেয়ার অফ আ স্টেট। তো স্টেটের ওয়েলফেয়ার প্রমোট করার জন্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস কিছু পলিসি ইম্পোজ করছে আপন দ্য স্টেট। দ্য মেন পলিসি ইজ সোশ্যাল ইকোনমিক পলিসি। আর এই পলিসিটা প্রমোট করছে শুধুমাত্র সোশ্যাল মানে ওয়েলফেয়ার করার, স্টেটের ওয়েলফেয়ার করার জন্য নয়, তার সাথে সাথে সিটিজেন্সদের বেটারমেন্ট করার জন্য। তো মেনলি ফার্স্ট যেই আর্টিকেলটা আছে সেটা হচ্ছে আর্টিকেল 36। তো আর্টিকেল 36-এর ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। আর্টিকেল 37, আর্টিকেল 37-এ দুটো মেন জিনিস আছে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এভরি স্টেট ইজ বাইন্ড টু ফলো ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস ওয়াইল মেকিং ল। মানে প্রত্যেকটা স্টেট যখনই কোনো ল তৈরি করবে তখন তাকে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিকে মেনে চলতে হবে, আদারওয়াইজ ল তৈরি করতে পারবে না। এটা আর্টিকেল 37-এর ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে যেটা বলা আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস আর নট এনফোর্সেবল বাই দ্য কোর্ট অফ ল। এইটার পিছনে একটা মেন রিজন আছে, সেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস সিটিজেন্সদের মানে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন্সদের কিছু রাইটস প্রমোট করছে, কিছু রাইটস দিচ্ছে। সেই রাইটসগুলো নন জাস্টিসেবল রাইটস এবং নন গ্যারান্টেড রাইটস। মানে কি? এটার মানে হচ্ছে যদি এই রাইটসগুলো কোনো কারণে ভায়োলেট হয়, তাহলে আমরা সিটিজেন্সরা যারা স্পেসিফিকলি ইন্ডিয়ার সিটিজেন, তারা কোর্টে যেতে পারবো না। তারা কখনোই কোর্টে যেতে পারবো না, ইভেন সুপ্রিম কোর্টও যেতে পারবো না। সেটাই মেনশন করা আছে আর্টিকেল 37-এ, দ্যাট ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস আর নট এনফোর্সেবল বাই এনি কোর্ট অফ ল। আর্টিকেল 38, আর্টিকেল 38-এ বলা আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সোশ্যাল অর্ডারকে প্রমোট করছে। হোয়াট ইজ সোশ্যাল অর্ডার? সোশ্যাল অর্ডারের মধ্যে তিনটে মেন জিনিস আছে। ফার্স্ট থিং সোশ্যাল, সেকেন্ড তো জাস্টিস, অ্যান্ড থার্ড থিং ইকোনমি। আমরা কনস্টিটিউশনের প্রিয়াম্বেলে এই তিনটে জিনিস পড়েছি। তো এর থেকে এটা ক্লিয়ার হচ্ছে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইজ অলসো ইনক্লুডেড ইন দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। ইট মিনস আমরা কনস্টিটিউশনকে যেমন ভায়োলেট করতে পারি না, তেমনই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকেও ভায়োলেট করতে পারি না। কারণ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিও একটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে কনস্টিটিউশনে। তো আমরা যদি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে ভায়োলেট করি, তাহলে অটোমেটিক্যালি কনস্টিটিউশনে ভায়োলেশন হবে। তো এটাই মেনলি বলা আছে আর্টিকেল 38-এ। আর্টিকেল 39, আর্টিকেল 39-এ কিছু পলিসিস দেওয়া আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস অবভিয়াসলি। আর এরপরে আছে মেন আর্টিকেল 44। তো আর্টিকেল 44 বলার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিছু টাইপস আছে, মানে কিছু ধরনের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস হয়। তার মধ্যে মেন দুটো, সেটা হচ্ছে ফার্স্ট সোশিও ইকোনমিক ক্যারেক্টার, তার মধ্যেও কিছু ভাগ আছে। আর সেকেন্ড হচ্ছে কমিউনিটি ওয়েলফেয়ার। কমিউনিটি ওয়েলফেয়ারের মধ্যে 5টা ভাগ আছে। তো ফার্স্ট ভাগ হচ্ছে, যে ফার্স্ট ইম্পর্টেন্ট ভাগ, সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। তো এটাই মেনলি আর্টিকেল 44-এ ডিফাইন করা আছে। তো এটা একটা টাইপসের মধ্যে পড়ে আন্ডার কমিউনিটি ওয়েলফেয়ার। এছাড়াও আরও 4টে আছে, সেটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েতস, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, অ্যান্ড অলসো প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। তো মেনলি যেটা আর্টিকেল 44-এ বলা আছে সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড কিন্তু কোনো সিভিল ল নিয়ে ডিল করে না। যেহেতু এখানে সিভিল ওয়ার্ডটা আছে, ইট ডাজেন্ট মিন ইট ডিলস উইথ দ্য সিভিল লস অনলি। এটা কোনো সিভিল ল নিয়ে ডিল করে না, এটা মেনলি ডিল করে পার্সোনাল ল নিয়ে।
পার্সোনাল ল বলতে বোঝাচ্ছে হচ্ছে মোহামেডান ল, হিন্দু ল। তো এই ইউনিফর্ম সিভিল কোডটা আসছে কোথা থেকে? ইউনিফর্ম সিভিল কোডটা আসছে একটা লিডিং কেস থেকে। তো কেসটা হচ্ছে মোহাম্মদ আহমেদ খান ভার্সেস শাহবানো বেগম, AIR 1985। তো এই কেসটাতে মেনলি কী হয়েছিল? এই কেসটাতে হয়েছিল মোহাম্মদ আহমেদ খান তার ওয়াইফ শাহবানো বেগমকে 3 তালাক দিয়েছিল, ট্রিপল তালাক। ট্রিপল তালাক আছে মোহামেডান লতে। তার মানে মোহাম্মদ আহমেদ খান তার ওয়াইফ শাহবানো বেগমকে আন্ডার মোহামেডান ল 3 তালাক দেয়। 3 তালাক ইজ ইরিভোকেবল ডাইভোর্স। এটার মানে হচ্ছে মোহামেডান লতে আছে যখনই কোনো ইরিভোকেবল ডাইভোর্স দেওয়া হচ্ছে তখন দ্য ওয়াইফ ইজ নট এন্টাইটেল ফর মেনটেনেন্স, দ্য ওয়াইফ ইজ নট এন্টাইটেল ফর এনি কাইন্ড অফ মেনটেনেন্স। তো এখানে যেহেতু 3 তালাক দেওয়া হয়েছে শাহবানো বেগমকে, সে কোনো রকম মেনটেনেন্স তার হাজব্যান্ড অবভিয়াসলি মোহাম্মদ আহমেদ খানের কাছ থেকে কোনো মেনটেনেন্স ক্লেম করতে পারবে না আন্ডার মোহামেডান ল। কিন্তু যেহেতু শাহবানো বেগম একজন ইলিটারেট ছিলেন এবং তিনি ওল্ড এজ উমেন ছিলেন, উনি অ্যাপিল করেন আন্ডার সেকশন 125 অফ CRPC, ক্রিমিনাল প্রসিডিওর কোড, টু দ্য সুপ্রিম কোর্ট, যে তাকে মেনটেনেন্স দেওয়া হোক। মানে মেনটেনেন্সটা ক্লেম করে 125 অফ CRPC, ক্রিমিনাল প্রসিডিওর কোড, এবং সুপ্রিম কোর্ট সেটা গ্র্যান্টও করে। বাট ডিউ টু সাম পলিটিক্যাল প্রেশার ফ্রম দ্য পার্লামেন্ট সেটা ডিসমিস হয়ে যায়। সেই মেনটেনেন্সের গ্র্যান্ট যেটা হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যমে সেটা ক্যান্সেল হয়ে যায়। তো এরপরে আরেকটা কেস আসে, সেটা একটা লিডিং কেস। যেমন শাহবানো বেগমটা একটা লিডিং কেস যেটার মাধ্যমে ইউনিফর্ম সিভিল কোডটা আসে, তেমনই ড্যানিয়েল লতিফ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটাও একটা লিডিং কেস। তো এই কেসটাতে যেটা হয়, এই কেসটাতে মেনলি বলা হয় যে যে কোনো উমেন আন্ডার প্রোটেকশন অফ রাইটস অন ডাইভোর্স অ্যাক্ট 1986-এ যে কোনো মুসলিম উমেন, স্পেসিফিকলি যে কোনো মুসলিম উমেন ক্যান ক্লেম মেনটেনেন্স আফটার গেটিং দ্য ডাইভোর্স ইভেন আফটার দ্য ইদ্দত পিরিয়ড। এবার ইদ্দত পিরিয়ড বলতে, যেহেতু ট্রিপল তালাক শাহবানো বেগমের ক্ষেত্রে হয়েছিল, তার মানে 90 ডেজের ইদ্দত পিরিয়ড। তো ড্যানিয়েল লতিফের কেসটাতে বলা হয়েছে যে যে কোনো মুসলিম উমেন সে মেনটেনেন্স ক্লেম করতে পারে ডাইভোর্সের পর তার হাজব্যান্ডের কাছ থেকে, ইভেন আফটার হার ইদ্দত পিরিয়ড, আর সে হাজব্যান্ড দিতে বাধ্য। তো এর থেকে ইউনিফর্ম সিভিল কোডটা আসে, বাট ইট ইজ নট এনফোর্সড বাই দ্য কোড অফ ল। এবার একটা মেন থিং যেটা আমি আর্টিকেল 37-এ বলেছি, সেটা হচ্ছে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস সিটিজেন্সদের কিছু রাইটস দিচ্ছে। তো আমাদের এটা জানতে হবে যে দিস রাইটস উইচ আর গ্র্যান্টেড বাই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস আর নট সেম অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস মানে পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন আমাদের কিছু ফান্ডামেন্টাল রাইটস দিয়েছে, টোটাল 6টা ফান্ডামেন্টাল রাইটস দিয়েছে। তো এই 6টা ফান্ডামেন্টাল রাইট ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস রাইটসের সাথে কোনো মিল নেই। তো মেন ডিফারেন্স সেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যে রাইটসগুলো আমাদের দিচ্ছে, দিজ আর নট জাস্টিসিয়েবল রাইটস। আর যেগুলো ফান্ডামেন্টাল রাইটস দিচ্ছে, দিজ আর জাস্টিসিয়েবল রাইটস। মানে ফান্ডামেন্টাল রাইটস যখন ভায়োলেট হচ্ছে আমরা রিট পিটিশন ফাইল করতে পারি, কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রাইটসগুলো যদি ভায়োলেট হয় তাহলে আমরা রিট পিটিশন ফাইল করতে পারি না। সেকেন্ড থিং, ডাইরেক্টিভ প্রিন্সিপালস শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন্সদের কিছু রাইটস দিচ্ছে, আর ফান্ডামেন্টাল রাইটস নন সিটিজেন্সদেরও কিছু রাইটস দিচ্ছে। আর থার্ড থিং যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে কনস্টিটিউশন সিটিজেন্সদের রাইটস দিচ্ছে এগেনস্ট দ্য স্টেট। আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে বলা আছে কনস্টিটিউশন ডাইরেক্ট করছে স্টেটকে টু প্রমোট বেটারমেন্ট অফ দ্য সিটিজেন। তো এটা মেন ডিফারেন্স, যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি স্টেটকে কিছু পলিসিস দ্বারা ইম্পোজ করছে, আর স্টেট বাউন্ড টু ফলো দোজ পলিসিস ফর
বেটারমেন্ট অফ দ্য সিটিজেন্স। আর ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস উইচ আর গিভেন বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টু দ্য সিটিজেন্স অ্যান্ড অলসো টু দ্য নন সিটিজেন্স এগেনস্ট দ্য স্টেট। তো এটা মেন ডিফারেন্স, দুটো রাইটস একেবারেই এক নয়, দুটো আলাদা রাইটস। তো এটাই মেনলি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে বলা আছে।